8 বছরেও নিজ ভূমিতে ফিরতে পারেনি একজন রোহিঙ্গাও। আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে প্রত্যাবাসন। উখিয়ার সংলাপে আজ বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, লাগবে বাংলাদেশের স্বীকৃতি। ক্ষমা চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে। মত বিশ্লেষকদের সম্পদ ফিরিয়ে দেওয়ার পরামর্শ। নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীতে একদিনে প্রাণ গেছে সর্বোচ্চ 5 জনের। আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত। প্রতিরোধে কার্যকর উদ্যোগের আহ্বান। টাকা ছাপিয়ে দেওয়ার পরও ব্যর্থ ঘুরে দাঁড়াতে একীভূত হচ্ছে এক্সিম সহ দেশের 5 ব্যাংক। সরকারের কাছে 20,000 কোটি টাকার দাবি আর্থিক খাত নিয়ন্ত্রণ সংস্থার। আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম, তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। বিভ্রান্তি আছে অনেক। টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। টি-20 নয়, বিসিবিতে লম্বা ইনিংস খেলতে চান সভাপতি বুলবুল। সুর পাল্টালেন নির্বাচন নিয়ে। বোর্ড সংস্কার শেষে নির্ধারিত সময়ে রোড ম্যাপ ঘোষণার আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। 8 বছর পেরিয়ে গেলেও এখনও নিজ ভূমিতে ফিরতে পারেনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে রোহিঙ্গা সংকট। এতে জটিল হয়েছে প্রত্যাবাসনের পথ। বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক হস্তক্ষেপ প্রয়োগের মাধ্যমে মিয়ানমারের অভ্যন্তরে অনুকূল পরিবেশ তৈরির পরামর্শ বিশ্লেষকদের। তা না হলে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। 2017 সালের 25 আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। জান্তা বাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেন তারা। শুধু 2017 সালেই নয়, বিভিন্ন সময়ে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য বলছে 2024 সালের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা 14 লাখেরও বেশি। শঙ্কার বিষয়, 8 বছর পেরিয়ে গেলেও এখনও নিজ ভূমিতে ফিরতে পারেনি একজনও। বৈশ্বিক নানা ঘটনা প্রবাহ এবং মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে। জটিল হয়েছে প্রত্যাবাসনের পথও। কয়েক বছর ধরে অব্যাহতভাবে কমেছে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা। সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সহযোগিতায় টেকসই প্রক্রিয়ায় প্রত্যাবাসনের বিকল্প নেই। আসলে আমরা যে টিমিরে ছিলাম সেই টিমিরে রয়েছে এবং সংকটটা আরও ঘনীভূত হচ্ছে। আপনি গত 8 বছরে একজন রোহিঙ্গা কিন্তু ফেরত যায়নি। সমস্যার সমাধান প্রত্যাবাসন, মানে তারা ফেরত যাবে। বাস্তবে আসলে মিয়ানমারে যে চাপ তৈরি করা দরকার বা যারা সেই চাপটা তৈরি করার মতো শক্তি রাখে, তাদের আসলে আমি দেখি না যে সেই রকমের প্রচেষ্টা রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের অনুকূল পরিবেশ তৈরি না করে প্রত্যাবাসন অসম্ভব বলে মনে করেন বিশ্লেষক। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় নিবিড় কূটনৈতিক হস্তক্ষেপ প্রয়োগের পরামর্শ তার। আন্তর্জাতিক সম্প্রদায় যেমন মনে করছে যে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য অনুকূল পরিবেশ মিয়ানমারে নাই, এখন রোহিঙ্গারাও নিজেরা কিন্তু মনে করছে যে তারা ওখানে গেলে ফেরত গেলে নিরাপদ থাকতে পারবে না। এখন একটু নিবিড় কূটনীতি, অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরে পরিবর্তনের ক্ষেত্রে আমরা কোনোভাবে সংশ্লিষ্ট থেকে বা আমাদের বন্ধুদের মাধ্যমে সেখানে যদি আমরা অনুকূল পরিবেশ তৈরি করতে পারি, তবেই আমার ধারণায় রোহিঙ্গাদের যাবার সুযোগ হবে। উদ্যোগ ব্যর্থ হলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান কূটনৈতিক বিশ্লেষকদের। উদ্যোগ আছে, আমি মনে করি উদ্যোগ আমাদের চালিয়ে যেতে হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে চলছে আন্তর্জাতিক রোহিঙ্গা সংলাপ। আজ বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে ইনানী আছেন, ইনানী সমুদ্র সৈকতে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহী, এই প্রথম বাংলাদেশে বড় পরিসরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ইস্যুটি নিয়ে বড় একটি
আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে, গতকাল সেটি শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিনে এখানে অংশ নেবেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ জাতিসংঘের আরও অন্যান্য উইংস যারা এই রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি নিয়ে কাজ করছেন, তারা ছাড়াও বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। এবারই প্রথম এরকম একটি বড় প্ল্যাটফর্মে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলদের যারা শীর্ষ নেতা রয়েছে সেই সমস্ত নেতাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে আমরা দেখেছি জামায়াত ইসলামের প্রতিনিধি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ আছেন, গণ অধিকার পরিষদের যিনি হচ্ছে সেক্রেটারি রাশেদ খান আছেন। অর্থাৎ স্টেক হোল্ডার যতগুলো পক্ষ রয়েছে যাদের সবার মাধ্যমে এই সংকটের একটি সম্ভাবনা তৈরি হতে পারে সমাধানের, তাদের সবাইকে আসলে নিয়ে এখানে কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন রোহিঙ্গারা তারা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন, তারা কি কি সমস্যা এখন ফেস করছেন এবং কিভাবে তাদের সেই পথটি তৈরি হতে পারে তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার, সেই বিষয়ে তারা কথা বলেছেন। আজকে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক নেতৃবৃন্দের বিশেষ করে আন্তর্জাতিক তাদেরকে হচ্ছে তিনি তাদের কাছ থেকে তিনি আসলে আজকে সেটি বুঝতে চাই, তাদেরকে আসলে আজকে সেই বিষয়ে অবগত করা হবে। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেপ্টেম্বরের 30 তারিখে তিনি যখন নিউ ইয়র্কে আরও একটি বড় এইরকম সমাবেশে বক্তব্য দিবেন, তখন আসলে সেটি নিয়ে কিভাবে কি করবেন সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে তিনি এখানকার রেজুলেশন তিনি সেখানে তুলে ধরার কথা রয়েছে। বিশেষ করে আজকের এই যে কনফারেন্স সেটিকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার। এই কারণে সরকার বলছে যে ভুলে যেতে বসেছে আন্তর্জাতিক গোষ্ঠী এই বিষয়টিকে, এই বিষয়টিকে সরকার নতুন করে আবার আলোচনায় নিয়ে আসতে চাই, যাতে হচ্ছে যে নতুনভাবে এটিকে আবার আলোচিত হয় বিশ্বের প্রতিটি প্রান্তে। অর্থাৎ বড় বড় যতগুলো ফোরাম রয়েছে সব জায়গায় সরকার চেষ্টা করছে এই বিষয়টি নিয়ে তারা আসলে কথা বলতে। এই 3 দিনব্যাপী সম্মেলনের আজকে দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে আসবেন এবং তার যে পরিকল্পনা, তার যে পথরেখা, কিভাবে সম্মানজনক প্রত্যাবাসন করানো যায় রোহিঙ্গাদের, সে বিষয়ে তিনি পরিকল্পনা তুলে ধরবেন এবং সেটি থেকে আসলে তাদের সঙ্গে একটি রেজুলেশন হবে। সেটি তিনি সেপ্টেম্বরের 30 তারিখ নিউ ইয়র্কে তিনি সেটি তুলে ধরবেন। আজকে মূলত 5টি বিষয় সম্পর্কে এখানে আলোচনা হবে এবং সেই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্তে আসতে পারে এরকম একটি বিষয় হচ্ছে। অর্থাৎ এখানে তারা যে 5টি বিষয়কে স্বীকৃতি দিয়ে কাজ করবে, একটি হচ্ছে যে রোহিঙ্গাদের উপরে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচার, আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের যে ফান্ড দাতা দেশগুলো দিয়ে থাকে সেগুলো এখন কমে গেছে, সেটিকে কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হবে। পাশাপাশি হচ্ছে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের যে টেকসই পথ তা খুঁজে বের করতে চায় সরকার। এটিকে বড় একটি তাদের হিসেবে সরকার বড় একটি তাদের সফলতা হিসেবে এটিকে দেখতে চায়, কেননা যে এত বড় পরিসরে বিশ্বের 40টি দেশের প্রতিনিধিদেরকে নিয়ে প্রথম সেটি অনুষ্ঠিত হচ্ছে। তারা প্রতিটি দেশকে আসলে তারা বলছে যে এই বিষয়ে যত যা কিছু করণীয় রয়েছে সবাই মিলে ঠিক করতে হবে। এককভাবে বাংলাদেশের পক্ষে এত বড় সংকটের সমাধান সম্ভব নয়, যে কারণে তারা সবাইকে এক করে রোহিঙ্গাদেরকে টেকসই প্রত্যাবাসনের পথ তারা খুঁজে পেতে চান। সেটিরই রূপরেখা তৈরি হবে, যেটি আমি বারবার বলছি যে সেটি হচ্ছে জাতিসংঘে প্রধান উপদেষ্টা যখন সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন তিনি সেখানে নিউ ইয়র্কে আরও একটি বড় প্ল্যাটফর্মে আলোচনা হবে। সেখানে অন্তত 70টি দেশের প্রতিনিধি থাকবেন। এখানকার রেজুলেশনের সবাই যেহেতু যদি এখানে সম্মত হয় সেই রেজুলেশন ধরে সরকার এগোতে পারে। অনেক দিন পরে রোহিঙ্গা বিষয়ে বড় একটি অগ্রগতি হতে যাচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে। এতদিন যা বিক্ষিপ্ত আলোচনা হয়েছে তার একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগও বলছেন তারা এই কনফারেন্সকে। এই ছিল আমার কাছে দ্বিতীয় দিনের সম্মেলনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, তার জন্য প্রয়োজন হবে বাংলাদেশের স্বীকৃতির। সংসদের রেজুলেশন করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইলে মীমাংসা হতে পারে ৭১ প্রসঙ্গ, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। অন্যদিকে আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই বলে মনে করেন সাবেক কূটনীতিক সাকিব আলী। এক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন বা স্বাভাবিকীকরণে ধীরগতির পক্ষে তিনি।
2 দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন জামায়াত আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে করেন সাক্ষাৎ। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তিসহ সই হয় 5টি সমঝোতা স্মারকে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির উপপ্রধানমন্ত্রী দাবি করেন 71 ইস্যুর 2 দফায় সমাধান করেছে পাকিস্তান, যদিও এ বক্তব্য নাকচ করেছে বাংলাদেশ। 2 দেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ে সম্মত বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 1974 first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. আমি অবশ্যই একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে। সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই, এজন্য সম্পর্ক উন্নয়নে ধীরগতির পক্ষে তিনি। পাকিস্তান বন্ধু রাষ্ট্র তার মানে হচ্ছে যে আপনি 71কে একদম পুরোপুরি ভুলে যাচ্ছেন। খোলা মনে যদি কথা না বলে আপনি যদি না বলেন যে আমি ক্ষমা চাচ্ছি, তখন আমরা মনে করি যে এই ক্ষমা চাওয়াটা আসলে আন্তরিক নয়। স্বাভাবিকীকরণের ব্যাপারে আমি একটু সময় নিতে চাই, নানান দিক দেখে আমরা আস্তে আস্তে এটাতে এগোতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন অনানুষ্ঠানিক ক্ষমা প্রার্থনায় বৈরিতা কাটবে না। 71 ইস্যু সমাধানে বাংলাদেশের স্বীকৃতি মুখ্য। সংসদের রেজলিউশনের মাধ্যমে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ তার। বাংলাদেশ যখন বলবে সমাধান হয়েছে তখনই কিন্তু সমাধান। ইনফর্মালি তারা একাধিকবার হয়তো বলেছে, কিন্তু এটা একটা অফিসিয়াল একটা প্রসেস আছে। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যখন সামিট হয়, সামিট হওয়ার পরে কিন্তু সবসময় একটা ডিক্লারেশন থাকে 2 দেশে, ওই ডিক্লারেশনে একটা ক্লজ থাকলে কিন্তু জিনিসটা আমি মনে করি সমাধান হয়ে যায়। আরেকটা হতে পারে সেটা হলো পার্লামেন্টে তারা যদি একটা রেজলিউশন নেয়, সেটাও কিন্তু হতে পারে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই সাক্ষ্য গ্রহণ হবে। রোববার জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম সহ 3 জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এ নিয়ে এ মামলায় 81 সাক্ষীর মধ্যে 19 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। সময় সংবাদে আরও থাকছে। আর এনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট প্রস্তুত থাকলেও সচলে একটি কয়লা সরবরাহ চুক্তি না হওয়ায় কারণ পুরোদমে চালু হলে পূরণ হবে চাহিদার 10 ভাগ। প্রতি বছর বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর প্রবণতা। এবারের চিত্র আরও উদ্বেগজনক। আশঙ্কাজনক হারে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনি একদিনে রাজধানীতে সর্বোচ্চ 5 জনের মৃত্যুর খবরও মিলেছে সম্প্রতি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার কার্যকর উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত শবনব নিবিড়ের রিপোর্টে। বর্ষার আগমনের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব, তৈরি হয় এডিসের লার্ভার জন্য অনুকূল পরিবেশ। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মৃত্যুহার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 21 আগস্ট একদিনেই মারা গেছেন 5 জন। একদিনের ব্যবধানে 23 আগস্ট মারা যায় আরও 4 জন রোগী। চলতি মৌসুমে এখন পর্যন্ত সারা দেশে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে দক্ষিণবঙ্গে। গত 8 মাসে বরিশালে আক্রান্ত 9455 ও মারা গেছেন 18 জন। লক্ষণ দেখা মাত্রই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। বর্ষাকাল হিসাবে গত কয়েক মাসের তুলনায় এটা একটু করে বাড়ছে। আক্রান্ত হওয়ার পরেও শুরুতেই যদি চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায় তাহলে এই রোগের মৃত্যু তথা অন্যান্য জটিলতা থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। কীটতত্ত্ববিদ বলছেন এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম পাড়ে, তাই বাড়ির আশেপাশে কোনো পাত্রে বা টবে অথবা অন্য কোথাও 3 দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু যদি আমরা ঠেকাতে চাই তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে, নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না হয়, কারণ পানি জমা হলেই সেখানে এডিস মশা ডিম পারবে এবং সেখান থেকে এডিস মশার প্রজনন হবে। রাতে মশারি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পেতে সর্বোচ্চ সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে না পারায় একীভূত করা হচ্ছে এক্সিম সহ দেশের 5 ব্যাংক। এজন্য দরকারি 35,000 কোটি টাকার মধ্যে 20,000 কোটি টাকাই সরকারের কাছে চায় বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থের জন্য IMF, বিশ্বব্যাংকের দ্বারস্থ হবে আর্থিক খাত নিয়ন্ত্রণ সংস্থাটি। শুধু এই 5 ব্যাংক নয়, নিবিড় পর্যবেক্ষণে থাকা অন্যগুলোর ব্যাপারেও বিশেষ সিদ্ধান্ত নিতে চায় অর্থ মন্ত্রণালয়। তবে একীভূতকরণের পরিবর্তে ঘুরে দাঁড়াতে না পারা ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে খাত বিশ্লেষকরা। সাইফুল ইসলামের রিপোর্ট। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, সুশাসনের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানা কারণে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত, কমছে গ্রাহকের আস্থা। অবস্থার উত্তরণে কয়েক মাস আগে প্রায় 27,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন সহ দুর্বল 5 বেসরকারি ব্যাংকে। তাতেও ঘুরে দাঁড়াতে না পারায় এবার একীভূত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য দরকার হতে পারে 35,000 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি টাকাই সরকারের কাছে চাইবে বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থ চাওয়া হবে আমানত বীমা তহবিল সহ IMF, বিশ্বব্যাংকের কাছে। ডিপোজিট ইন্স্যুরেন্সে যেহেতু অনেক টাকা আছে, সরকার চাইলে সেগুলো বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় যদি ওখান থেকে কিছু কম্পেনসেট দরকার হয়, তাহলে সেখান থেকেও তারা এই টাকা কিছু ট্রান্সফার করে নিতে পারে। একীভূত করার আগেই এসব ব্যাংকের সব শেয়ার শূন্য করার পাশাপাশি ফেরত দেওয়া হবে ক্ষুদ্র আমানত। A, B আর C ব্যাংক মার্চ করছে, সাধারণ মানুষের কাছে ABCর শেয়ার রয়েছে। এখন 3টা কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য সেম, কিন্তু বাজার মূল্য তো সেম না। তখন বাজার মূল্যকে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে সেম আনা হবে। এদিকে বিশেষ নজরে রাখা আরও কয়েকটি ব্যাংকের ব্যাপারেও বিশেষ ভাবনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ডিপোজিটের টাকা কোনোভাবে যাতে না হবে সেই দৃষ্টি নিয়ে মার্জার করবে, আর মার্জার করবে এইভাবে যে যাতে মার্জার করবে ওটা কিন্তু একটা ভায়াবল ব্যাংক হয়। এমন কিছু কিছু ব্যাংক আছে যাদেরকে যতই মার্জার ওরা আপনার ইসের আওতায় বাইরে চলে গেছে, ওটা এখন প্যালিয়েটিভই আছে। তবে একীভূতকরণে ব্যাংক খাতে বিদ্যমান সমস্যার সমাধান দেখছেন না আর্থিক খাত বিশ্লেষকরা। কেন আপনি সরকার এগুলোর পেছনে আবার টাকা পয়সা দিবে? কয়দিন আগে দেখলো না লিকুইডিটি সাপোর্ট দিয়ে একটা ব্যাংক ঘুরে দাঁড়াইছে। এগুলোকে সাপোর্ট না দিয়ে বরঞ্চ তাদের কাছ থেকে একটা রিকভারি প্ল্যান নিয়ে একটা সময় নিয়ে ছেড়ে দেন। এর মধ্যে ঘুরে দাঁড়াতে পারলে পারবা, নাহলে ইউ মাস্ট কুইট। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত দুর্বল 5 ব্যাংকের আমানত কমেছে 22,060 কোটি টাকা। সুদসহ ঋণ গ্রহীতার কাছে মোট বকেয়া ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3,855 কোটি টাকা। এ সময় খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় 1,47,000 কোটি টাকা, যা মোট দেয়া ঋণের প্রায় 77%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। জাকসু কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা ঘোষণা বিকেলে। এদিকে স্থগিত থাকার পর আজ থেকে শুরু হয়েছে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। জয়, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবন, যেখানে মূলত সিনেট হল অবস্থিত। সেই সিনেট হলে মূলত নির্বাচন কমিশনারের কার্যালয়ে রয়েছে। সেই কার্যালয়ে এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যারা নির্বাচনের অংশগ্রহণ করবেন, যে প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই মনোনয়নপত্র জমার যাচাই বাছাইয়ের কাজ চলছে। বিকেল 4টা নাগাদ হয়তো হাল নাগাদ ঘোষণা করা হবে প্রার্থী তালিকা। সেই তালিকায় কারা কারা তাদের মনোনয়ন চূড়ান্ত করছেন, অর্থাৎ কারা কারা সেই মনোনয়নপত্র সঠিকভাবে ফিল আপ করেছেন, সেটাই মূলত উঠে আসবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন। যদিও ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রায় 274 জন কেন্দ্রীয় যে ছাত্র সংসদ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই কেন্দ্রীয় সংসদে 274 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং একটি তথ্য আমরা অতিরিক্ত হিসেবে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে মূলত এই 274 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী হলেও কিন্তু নারী প্রার্থীর সংখ্যা কিন্তু এখানে অনেকটাই কম বলে আমরা জানতে পেরেছি। মূলত নারী প্রার্থীর সংখ্যা এখানে 57 জন বলে তারা জানিয়েছেন। যদিও আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 12,000-এর মতো ভোটার রয়েছে, যার মধ্যে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। অর্থাৎ সেই তুলনায় কিন্তু নারী প্রার্থীর সংখ্যা কিন্তু নেতৃত্বে আসেনি বলে আমরা জানতে পেরেছি। একই সাথে যে হল সংসদ নির্বাচন রয়েছে, সেই হল সংসদ নির্বাচনগুলোতে কিন্তু আমরা জানি যে 10টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10টি হল রয়েছে, নারী হল রয়েছে। সেই নারী হলগুলোতে প্রতিটি হলে 15 জন করে পদের প্রার্থীতা অংশগ্রহণ করবেন। 15
16টি পদের বিপরীতে ন্যূনতম 2 জন করে হলেও 30 জন প্রার্থী হওয়ার কথা, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সেই তুলনায় 150টি পদের বিপরীতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলগুলোতে জমা পড়েছে 128টি পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ছাত্রী হলগুলোতে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনয়নপত্র বিকেল 4টা নাগাদ খসড়া তালিকা ঘোষণা করবে বলে জানতে পেরেছি নির্বাচন কমিশন। আমরা আরও তথ্য জানতে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন সহকর্মী মওদুদ রানা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, হল সংসদ নির্বাচন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে মনোনয়ন ফর্ম সেটি আজকেও বিতরণ করা হচ্ছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো এই ফর্ম বিতরণ করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি রাকসুর যিনি রেজিস্ট্রার রয়েছেন তার কার্যালয়ে, সেখান থেকেই মূলত এই ফর্মগুলো বিতরণ করা হচ্ছে এবং তারা যেটি বলেছেন যে প্রথম দিনে তারা কেন্দ্রীয় সংসদের জন্য 5টি এবং হল সংসদের জন্য 1টি মনোনয়ন ফর্ম বিতরণ করেছেন। আজকে সকাল থেকে এখন পর্যন্ত কেউ ফর্ম সংগ্রহ করেনি। তবে এখানে সাধারণ শিক্ষার্থী বা প্রার্থীরা যেটি বলছেন যে তাদের নির্বাচনের যে তারিখ সেটি নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে, কারণ গতকাল রাকসুর নির্বাচন কমিশনের সাথে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো তারা বৈঠক করেছিলেন এবং সেখানে ছাত্রদল যেটি দাবি করেছেন যে তারা যারা ভোটার হবেন তাদের ছবিযুক্ত তালিকা এবং সেই তালিকা তৈরির জন্য তারা 2 মাস সময় চেয়েছেন এবং তারা বলেছেন রাকসু নির্বাচন 2 মাস পেছাতে হবে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছেন যে তারা সভা করবেন এবং সভা করার পর সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে ছাত্র শিবির সহ বাম ঘরানার যেসব রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা নির্দিষ্ট যে 15ই সেপ্টেম্বর ঘোষিত সময়সীমা সেই তারিখে আসলে তারা নির্বাচন চান। সব মিলিয়ে রাকসু নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেন সেটি একটি দেখার ব্যাপার। রাকসু নির্বাচন কমিশন বলছেন যে বিভিন্ন অংশীজন রয়েছেন বিশ্ববিদ্যালয়ে, তাদের সাথে বৈঠক করবেন এবং সিদ্ধান্ত নেবেন। এদিকে ছাত্র দলের নেতারা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে তারা একটি আন্দোলন শুরু করবেন এবং তারা বলছেন যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 30,000-এর মতো শিক্ষার্থী আছে, সবাই যেন ভোটে অংশগ্রহণ করতে পারে সে কারণে তারা এই আন্দোলন শুরু করবেন এবং 11টা থেকে তারা আন্দোলনের ডাক দিয়েছেন। অন্যদিকে অন্যান্য যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা বলছেন যে তারা 15 সেপ্টেম্বরই আসলে নির্বাচন চায়। তো এখন আসলে রাকসু নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটি আসলে দেখার ব্যাপার। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তার আগে যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে সরবরাহ করছে আরও 1320 মেগাওয়াট। কেন্দ্রটির 2টি ইউনিট প্রস্তুত থাকা সত্ত্বেও এখন কেবল 1টি চালু আছে। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্টরা বলছেন পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদার 10 ভাগই পূরণ করবে আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কমবে আমদানি নির্ভরতা এবং উৎপাদন ব্যয়। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবের হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। রাষ্ট্রত্ব আরপিসিএল ও চীনের নরিনকু ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে নির্মিত পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। চলতি বছরের 19 জানুয়ারি প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। এরপর 9 এপ্রিল দ্বিতীয় ইউনিটও সংযুক্ত হয়। বর্তমানে একটি ইউনিট উৎপাদন চালু রেখেছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি কমার্শিয়াল অপারেশন ডেট বা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের তারিখ ঘোষণার অপেক্ষায় আছি। এছাড়া সম্পূর্ণ রকমের সব ধরনের টেস্টিং কমিশনিং শেষ করে 2টা ইউনিটে বিদ্যুৎ তৈরিতে পূর্ণমাত্রায় সক্ষম এবং বর্তমানে একটি ইউনিট থেকে আমরা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতায় 1320 মেগাওয়াট হলেও দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি না হওয়ায় সীমিত মাত্রায় পরিচালিত হচ্ছে। 3 দফা আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেও কার্যকর সরবরাহকারী চূড়ান্ত করা যায়নি। সবশেষ সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানির প্রস্তাব ব্যয়বহুল হওয়ায় তাও বাতিল করা হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে 1.5 লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। এছাড়া আরও কিছু কয়লা আসছে জাহাজে। এতে আপাতত উৎপাদন সচল রাখা সম্ভব হবে। আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের গ্রস ক্যাপাসিটি 1320 মেগাওয়াট, নেট ক্যাপাসিটি 1244 মেগাওয়াট
এবং এটি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার 8 থেকে 10% বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। বর্তমানে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের এখানে 1.5 লক্ষ টনের অধিক কয়লা মজুদ আছে এবং আমাদের কয়লার শিপমেন্টগুলি এখনো চলমান আছে। $2.54 বিলিয়ন নির্মিত দেশের সবচেয়ে বড় এই কেন্দ্রের মধ্যে $1.77 বিলিয়ন ঋণ দিয়েছে চীন। চুক্তি অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে ঋণ পরিশোধ শুরু হবে, অথচ বাণিজ্যিক উৎপাদন এখনো অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমবে। একই সঙ্গে ব্যয়বহুল তেল ভিত্তিক উৎপাদনের উপর নির্ভরতা এবং আমদানি নির্ভরতা হ্রাস পাবে। বর্তমানে দেশে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 27,740 মেগাওয়াট। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 5,683 মেগাওয়াট। আর নতুন এই বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা যুক্ত করলে দেশে নির্মিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা দাঁড়াবে 7,000 মেগাওয়াটে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। গাজায় দুর্ভিক্ষের মধ্যেও চলছে ইসরায়েলি হামলা। দখলদারদের আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন 51 জন ফিলিস্তিনি। এদিকে বন্দি বিনিময় প্রস্তাবে রাজি হতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। গাজা সিটি দখলে নিতে গেলে জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা তার। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন বেড়েই চলেছে। স্থানীয় সময় রোববার উপত্যকাটির বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে, এমনকি ত্রাণ সহায়তা সংগ্রহ করতে গিয়েও প্রাণ হারান বহু ফিলিস্তিনি। জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী ত্রাণ সংস্থা UNRWA এর মহাপরিচালক ফিলিপ লাজারিনি গাজার পরিস্থিতি নরকের রূপ হিসেবে বর্ণনা করেছেন। বলেন, অনাহার গাজাকে আঘাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে। আন্তর্জাতিক সহায়তা এবং সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। গাজার সিভিল ডিফেন্স জানায় 6 আগস্ট থেকে জেইতৌন ও সাবরা এলাকার 1000-এর বেশি ভবন ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে শতাধিক মৃতদেহ আটকে আছে। চলমান গোলাবর্ষণ ও সড়ক জরুরি সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা কাজ করতে পারছে না। এদিকে জরুরি সেবা সংস্থাগুলো জানায় পুরো গাজা এলাকার মধ্যে কোনো নিরাপদ স্থান নেই। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করেছে গাজার বাসিন্দাদের লুকিয়ে রাখছে ইসরায়েল। তাদের সঙ্গে যোগাযোগকে বাধাগ্রস্ত করছে দেশটি। সম্প্রতি ইসরায়েলি সেনারা 3 মাস ধরে আটক থাকা 13 জন বন্দীকে মুক্তি দিয়েছে। হামাসের বক্তব্য, আন্তর্জাতিক নীরবতা এসব কর্মকাণ্ডকে আরও উৎসাহ যোগাচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। নির্বাচন প্রসঙ্গে সুর পাল্টালেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কুইক টি-20 ইনিংস নয়, বরং দেশের ক্রিকেটের প্রয়োজনে লম্বা ইনিংস খেলতে প্রস্তুত বর্তমান সভাপতি। সঠিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দেয়া হবে বলেও জানান বুলবুল। সামনে বেশ কিছু বড় ইভেন্ট থাকায় আপাতত ক্রিকেটের ওপর ফোকাস করছে বোর্ড। তারেক হাসান শিমুলের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচনী উত্তাপ। দফায় দফায় বৈঠক করছেন অংশীজনরা। দৌড়ঝাঁপ শুরু হয়েছে পরিচালক প্রার্থীদের। প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন সব গুঞ্জন। আলোচনায় টি-20 ইনিংস খেলতে বোর্ডে আসা আমিনুল ইসলাম বুলবুলও। বর্তমান কমিটির মেয়াদ আছে আর 1.5 মাস। নিয়মানুযায়ী এই বোর্ডের নির্বাচন আয়োজন করে দায়িত্ব তুলে দেওয়ার কথা নতুন কমিটির হাতে। যদিও এখনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেয়নি বিসিবি। নির্বাচন নিয়ে গড়িমসির ইচ্ছা নেই বর্তমান কমিটির। বোর্ড প্রধানের সোজা সাপটা কথা। প্রায়োরিটি হচ্ছে আমাদের দল এশিয়া কাপে যাচ্ছে, মেয়েদের দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে, আন্ডার-19 টিম ইংল্যান্ড গিয়ে যাচ্ছে নেক্সট উইক, প্লাস তারা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে। একটা ক্রিকেট বোর্ডের কিন্তু পরিচালনা পরিষদের প্রধান কাজ হচ্ছে ক্রিকেট চালানো। অফকোর্স ইলেকশন অন টাইম হবে, সেই ইলেকশনটা করার জন্য যে আমাদের ইলেকশন কমিশন তৈরি করা, তারপরে যে আনুষঙ্গিক কাজ করা, সেগুলো অন টাইমে হবে এবং আপনারা তাড়াতাড়ি সব কিছু জানতে পারবেন। তবে আমাদের প্রায়োরিটি ক্রিকেট চালানো। বুলবুলের কুইক টি-20 ইনিংসের সমাপ্তি কি অক্টোবরেই হবে, নাকি সভাপতিত্বের অভিষেকেই সেঞ্চুরির পরিকল্পনা? নির্বাচন নিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথা। দেশের ক্রিকেটের প্রয়োজন হলে থাকতে চান লম্বা সময়। ইলেকশন করতে যেই রসদগুলো লাগে আমার নাই, এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। বিভ্রান্তি আছে অনেক। টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। 120 বল তো
2 ওভারে শেষ হয়ে যায় না। লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি। দায়িত্ব নিয়েই বোর্ড পরিচালনার চার্টার দিয়েছেন বুলবুল, যা অন্য পরিচালকদেরও মনে ধরেছে। প্রতিদিনই ছুটছেন বিভিন্ন জেলায়, কাজ করছেন তৃণমূলের ক্রিকেট উন্নয়নে। যতদিন আছেন নিজের কাজটা করে যেতে চান টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। চার্টারটা আমরা সকলে মিলে এগ্রি করেছি, বোর্ডে অ্যাপ্রুভাল নিয়েছি, সেটা নিয়ে কাজ করছি। সেটার কাজটা আল্লাহর রহমতে খুব সুন্দর এগিয়ে চলেছে। বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে যে আই নিড টু স্টে লিটল লঙ্গার, সেটা যে কোনো প্রক্রিয়াই হোক, জানো না এই কাজটা আমি সব কিছু ছেড়ে দিয়ে এসেছি টু সার্ভ মাই কান্ট্রি। সো আই উড লাভ টু কন্টিনিউ। দায়িত্বটা উপভোগ করছেন, তাই সব কষ্ট আর বাধা উপেক্ষা করে কাজ করে যেতে খুব একটা সমস্যা হচ্ছে না বুলবুলের বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আন্তর্জাতিক রোহিঙ্গা সংলাপে যোগ দিতে কক্সবাজারের প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন। দ্বিতীয় দিনের সেশনে তুলে ধরবেন প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের পরিকল্পনা। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, লাগবে বাংলাদেশের স্বীকৃতি, ক্ষমা চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে, মত বিশ্লেষকদের, সম্পদ ফিরিয়ে দেওয়ার পরামর্শ। এবং টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ, একীভূত হচ্ছে এক্সিম সহ 5 ব্যাংক। সরকারের কাছে 20,000 কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক, কার্যক্রম বন্ধের পক্ষে বিশ্লেষক। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।